This chapter is for marketing environment. What is marketing environment? Marketing environment is a collection of some actors and forces that stay or resides outside marketing and affect marketing management's ability to develop and maintain a successful relationship with its target customers. So, marketing environment usually আমরা আমাদের এনভায়রনমেন্টের বিষয়ে যখন বলি যে আমাদের পরিবেশ কি, আমাদের পরিবেশ বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলোই আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারপাশে কি আছে? আমাদের চারপাশে আছে রিভার্স, আমাদের চারপাশে আছে হলো ট্রিজ, উডস, এরপরে হচ্ছে আমাদের চারপাশে আছে হলো হ্যাঁ তো আসছে হ্যাঁ আমি তো এক্স্যাক্টলি ওটাই বলছিলাম। অলরাইট, সো অলরাইট, এগুলো সমান করে যাচ্ছে। So আমাদের চারপাশে আছে হলো রিভার্স, ট্রিজ, তারপরে হচ্ছে বার্ডস, সানলাইট, সান, মুন, এয়ার, এই সমস্ত জিনিস। এই প্রত্যেকটা জিনিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে দে হ্যাভ সাম ইম্প্যাক্টস অন আওয়ার লাইফস। ঠিক আছে, তারা আমাদের জীবনকে প্রভাবিত করে বিভিন্নভাবে, তাদের প্রভাব রয়েছে আমাদের লাইফের উপরে। সো এই জন্যই আমরা তাদেরকে বলছি যে তারা হচ্ছে আমার এনভায়রনমেন্ট, তারা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। তো একইভাবে মার্কেটিং এর এনভায়রনমেন্ট যদি আমরা বলতে চাই তাহলে এটি হচ্ছে যে মার্কেটিং এর চারপাশে যে সমস্ত অ্যাক্টরস এবং ফোর্সেস গুলো থাকে এবং মার্কেটিং এর চারপাশে থেকে যারা মার্কেটিং কে প্রভাবিত করে তাদেরকে আমরা বলছি মার্কেটিং এনভায়রনমেন্ট। ইজ ইট ক্লিয়ার? Is it clear to you? Yes, sir. তাহলে আমরা দেখি এখানে যে কেমন মার্কেটিং এনভায়রনমেন্ট গুলো কেমন হবে। সাপোজ এটি হচ্ছে মার্কেটিং বা মার্কেটিং ডিভিশন। হ্যাঁ, তাহলে তার চারপাশে শুরুতে আমরা যদি বলি যে যেমন রয়েছে তার পুরো কোম্পানিটাই তাকে প্রভাবিত করছে। যেমন নাকি আমি একজন মানুষ, আমার ফ্যামিলি রয়েছে, মানে আই মিন আমার বাবা মা রয়েছে, আমার ভাই বোন রয়েছে, তো তারা আমাকে প্রভাবিত করে। তাহলে মার্কেটিং তার যে কোম্পানি রয়েছে, অথবা আমরা এটাকে বলতে পারি টপ ম্যানেজমেন্ট তাকে প্রভাবিত করে। এরপরে আমরা বলতে পারি যেমন সাপোজ কাস্টমার্স তাকে প্রভাবিত করছে একভাবে। ঠিক আছে, তো এমনিতে আমাদের এই কানেকশনে কোনো প্রবলেম ছিল না। সো কাস্টমার্স আরেকটা গ্রুপ যারা মার্কেটিং কে প্রভাবিত করতে পারে। আরেকটা গ্রুপ থাকতে পারে এরকম যাদেরকে আমরা বলছি সাপ্লায়ার্স, একটা গ্রুপ যারা মার্কেটিং কে প্রভাবিত করতে পারে। আরেকটা গ্রুপ হতে পারে এরকম মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, সো এটা একটা গ্রুপ যারা মার্কেটিং কে প্রভাবিত করতে পারে। এরপরে আরেকটা গ্রুপ আছে
যাদেরকে আমরা বলতে পারি কম্পিটিটরস, যারা মার্কেটিং কে প্রভাবিত করতে পারে। কম্পিটিটরস। আরেকটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় পাবলিকস। পাবলিকস এই তাহলে কোম্পানি, কাস্টমার্স, সাপ্লায়ার্স, marketing intermediaries, competitors, and publics. How many? How many? 6টা স্যার। 6. So 6 factors or forces that stay outside marketing and that stay very close to the marketing. And they affect marketing management's decision in making a relationship. Okay, তো এটাকে আমরা বলছি মাইক্রো এনভায়রনমেন্ট। কেন বলছি? তার কারণ হচ্ছে এই যে ফোর্সেস গুলো, এই ফোর্সেস গুলো হচ্ছে মার্কেটিং এর খুব কাছাকাছি অবস্থান করে, মার্কেটিং কে প্রভাবিত করে বা কোম্পানির খুব কাছাকাছি অবস্থান করে। এরপরে আমরা যেটা দেখি যে আরো কিছু ফোর্সেস আছে, যে ফোর্সেস গুলো হচ্ছে যে লার্জার সোসাইটাল ফোর্সেস। ওগুলো লার্জার সোসাইটাল ফোর্সেস যেগুলা ইভেন এই মাইক্রো এনভায়রনমেন্টকেও প্রভাবিত করে, সেই ফোর্সেস গুলাকে আমরা বলছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। সো মার্কেটিং এনভায়রনমেন্ট যেটা, এটাকে দুই ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। এইভাবে কনসলিডেটেড তুমি কোথাও পাবে না, এটা আমি এখানে ড্র করছি তোমার জন্য সুবিধা হবে, যাতে করে এটাই আসলে পুরো চ্যাপ্টার। যেমন একটা ফোর্স আছে যেটাকে বলে ডেমোগ্রাফিক ফোর্স। ডেমোগ্রাফিক ফোর্স, এই ডেমোগ্রাফিক ফোর্সটা এই মাইক্রো এনভায়রনমেন্টকে প্রভাবিত করে। আবার আরেক ধরনের ফোর্স আছে যেটাকে বলা হয় ইকোনমিক ফোর্স অথবা ন্যাচারাল ফোর্সেস, অথবা ন্যাচারালকে আমরা আলাদাও করতে পারি। ইকোনমিক ফোর্সেস, এরপরে হচ্ছে তোমার ন্যাচারাল ফোর্সেস, তারপরে তোমার হতে পারে সোশ্যাল ফোর্সেস, এরপরে হতে পারে পলিটিক্যাল আর লিগ্যাল ফোর্সেস, এরপরে হতে পারে সাপোজ টেকনোলজিক্যাল ফোর্সেস। তাহলে এই ফোর্স গুলো কি করে মার্কেটিং এর মাইক্রো এনভায়রনমেন্ট কেও প্রভাবিত করে। কিগুলা? বুঝতে পারেন আসছে যেহেতু। তাহলে এখানে আমরা দেখি যে সোশ্যাল ফোর্স, ডেমোগ্রাফিক ফোর্স, ইকোনমিক ফোর্স, ন্যাচারাল ফোর্স, পলিটিক্যাল ফোর্স, টেকনোলজিক্যাল ফোর্স, এগুলো এই মাইক্রো এনভায়রনমেন্টাল যে ফোর্সেস গুলো আছে সেগুলোকেও প্রভাবিত করে।
তাহলে এই ফোর্স গুলাকে একসাথে করে আমরা বলি হলো যেগুলা এই বড় বড় ফোর্সেস গুলা। হ্যাঁ, নিহান শোভা কিছু বলবা? স্যার ডেমোগ্রাফিকটা সোশ্যাল টা সেম না? না, সেম না। সোশ্যাল অর কালচারাল। আর ডেমোগ্রাফিক যেটা, ডেমোগ্রাফিক হচ্ছে স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে? স্টাডি অফ হিউম্যান পপুলেশন, নট বিহেভিয়ার। সোশ্যালটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। আচ্ছা হ্যাঁ, যেমন ধরো কেউ একজন কোনো কিছু কত ফ্রিকোয়েন্টলি পারচেজ করে, ঠিক আছে? কোনো মানুষের ফুড হ্যাবিট কেমন, সেটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার, ঠিক আছে, বা কালচারাল বিহেভিয়ার। একজন মানুষ আরেকজন মানুষের সাথে ইন্টারাকশন কেমন, এটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার। আর ডেমোগ্রাফিক ফোর্স হলো কোনো মানুষের এজ, কোনো মানুষের জেন্ডার, যেমন একজন বাচ্চা, একজন চাইল্ড, আর একজন ইয়ুথ, আর একজন ওল্ড এজেড মানুষ। তাহলে সেগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। বুঝতে পেরেছো? একটা গ্রুপ আছে মেল আর একটা গ্রুপ আছে ফিমেল, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক। তারপরে তোমার সালাউদ্দিন, হ্যাঁ সালাউদ্দিন, আপনাদের রেস্টুরেন্ট আমার ক্লোজ মানুষ। হ্যাঁ হ্যাঁ আছে, ভালো আছে। আবু নাসের, সালাউদ্দিন বসেন। হ্যাঁ, আপনি বসেন, আপনি বসেন। কি অবস্থা? ভালো আছেন? আচ্ছা, আল্লাহ রাখতে ভালো। এ তো আমাদের অনেক পুরানো স্টুডেন্ট। জি। আপনি জি স্যার। কি সমস্যা আমি তো হয়েছে? সার্টিফিকেট দিতে আসছি তো স্যার। আপনার বাইকে নিয়ে আসলাম আর কি স্যার। তাই? আমার এলাকার বলবো তো। আমার সাথে প্রত্যেকদিন চা খাওয়া হয়। খুবই ভালো। তো এখন আপনার এই এমনিতে নিয়ম হচ্ছে উপর থেকে আগে সিগনেচার গুলো নিয়ে আসা। হ্যাঁ, তো একসাথে 33 কে এটা কমপ্লিট করে ফেলছেন আপনি। সকালে বাসা থেকে নাস্তা করে আসতে পারিনি? না, আপনি নাম শুনে দেখছি আমরা। আমরা দেখছি এখানে এই সমস্ত ফোর্সেস গুলোকে আমরা একসাথে বলছি, এগুলো হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস। ম্যাক্রো এনভায়রনমেন্ট, ম্যাক্রো বলছি কেন, কারণ এগুলো হচ্ছে লার্জার ফোর্সেস, লার্জার সোসাইটাল ফোর্সেস, যে ফোর্স গুলোর উপরে ইউজুয়ালি এর কোনো কন্ট্রোল থাকে না। আপনার একটা মার্কেটিং ডিভিশন অথবা তার কোম্পানি, এরা চাইলেই এই ফোর্সেস গুলোর উপরে কোনো কন্ট্রোল আনতে পারে না। কিন্তু একটা মার্কেটিং বা একটা কোম্পানি চাইলে অনেক সময় কাস্টমারের উপরে কন্ট্রোল আনতে পারে, বা সাপ্লায়ারদের সাথে তারা যে রিলেশনশিপ, ক্লোজ রিলেশনশিপ থাকে, সেখানে তারা কিছু কন্ট্রোল আনতে পারে। এই মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, তাদের উপরেও কন্ট্রোল আনতে পারে, যেমন রিসেলার্স, অনেক সময় তারা কোম্পানি কমান্ড ফলো করে। তারপরে কম্পিটিটরস আছে, এরপরে পাবলিকস আছে। এই আমার যে কম্পিটিটর, আমি তো তার কম্পিটিটর, তো সেই ক্ষেত্রে আমার পলিসি অবশ্যই তাকে এফেক্ট করতে পারে, তার পলিসি আমাকে এফেক্ট করতে পারে, এরকম। তো এই হচ্ছে বিষয়, মূলত এখানেই সবগুলো ফোর্স চলে আসছে। এগুলো একটা একটা করে আমরা আসলে ডেসক্রাইব করব, ঠিক আছে? এই যখন পড়াশোনা করবে তখন কাজে লাগবে এটা। অ্যাটেক ক্লাসে এইভাবে আর কোথাও নাই। তাহলে মার্কেটিং এনভায়রনমেন্ট, এটা ডেফিনিশন আমার মনে হয় যে আর দরকার হবে না। আমরা জেনেছি যে মার্কেটিং এর চারপাশে যে অ্যাক্টরস এবং ফোর্সেস গুলো আছে, যেগুলো মার্কেটিং কে প্রভাবিত করে বিভিন্নভাবে, সেগুলোকে আমরা বলছি মার্কেটিং এনভায়রনমেন্ট। দুই ধরনের এনভায়রনমেন্ট অলরেডি আমরা দেখিয়েছি, একটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। মাইক্রোর ব্যাপারে বলা হচ্ছে ফোর্সেস যেগুলো ক্লোজ টু কোম্পানি দ্যাট এফেক্ট ইটস অ্যাবিলিটি টু সার্ভিস কাস্টমার্স,
আর ম্যাক্রো এনভায়রনমেন্টের ব্যাপারে বলছে লার্জার সোসাইটাল ফোর্সেস দ্যাট এফেক্ট দ্য মাইক্রো এনভায়রনমেন্ট ইভেন, এই হচ্ছে ম্যাক্রো। এখন আমরা দেখছি যে ফোর্সেস গুলো মাইক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস গুলো এগুলো আলাদা আলাদা করে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। প্রথমটা যেটা বলছে যে দ্য কোম্পানি অথবা কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। ডক্টর আসেন না। তো কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে আমরা দেখছি যে কিছু ফাংশনাল এরিয়াজ আছে ইনসাইড এ কোম্পানি দ্যাট হ্যাভ এন ইম্প্যাক্ট অন দ্য মার্কেটিং ডিপার্টমেন্টস প্ল্যানস। তাহলে সেই ফাংশনাল এরিয়াগুলো কোনগুলো? এই যে এগুলো হচ্ছে ফাংশনাল এরিয়া। যেমন মার্কেটিং এর চারপাশে তার কোম্পানি হিসেবে আমরা ধরতে পারি টপ ম্যানেজমেন্টকে, তার ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা ডিভিশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, পারচেজিং, ম্যানুফ্যাকচারিং, অ্যাকাউন্টিং, আর মার্কেটিং তো আছেই। কিন্তু মার্কেটিংটাকে আমরা সেপারেট যেহেতু করেছি, সো এই মার্কেটিং কে প্রভাবিত করে মার্কেটিং এর এনভায়রনমেন্ট বলতে আমরা এদেরকে বোঝাচ্ছি এই কারণেই যে এরা মার্কেটিং এর উপরে প্রভাব বিস্তার করতে পারে। তাহলে যেমন টপ ম্যানেজমেন্ট লাইক প্যারেন্টস, যে আমার যদি এখন কোনো একটা ডিসিশন নিতে হয়, সাপোজ আই এম গোয়িং টু ম্যারি, আমি এখন বিয়ে করতে চাই, তাহলে কি হবে যে আই হ্যাভ টু আস্ক মাই প্যারেন্টস যে ইয়েস ডু ইউ এগ্রি অন দিস ইস্যু। তো যদি ফ্যামিলি বলে যে ইয়েস ইউ ক্যান প্রসিড, তাহলে পরে আমি প্রসিড করতে পারবো। ওকে, আই ওয়ান্ট টু স্টার্ট এ বিজনেস, ওকে, আমাকে ফ্যামিলি বলতে হবে যে ইয়েস ইউ ক্যান স্টার্ট। এই এরপরে হচ্ছে যে সাপোজ আই ওয়ান্ট টু স্টার্ট এ বিজনেস, তাহলে আই নিড কি? আই নিড ফাইন্যান্স, আই নিড ফান্ড। তাহলে ফাইন্যান্স ডিভিশন যেটা আছে সেটা আমাকে হেল্প করতে মানে সাপোর্ট দিতে হবে। মার্কেটিং যদি নতুন কোনো একটা অ্যাডভার্টাইজিং লঞ্চ করতে চায় তাহলে ফান্ড লাগবে। নতুন কোনো প্রোডাক্ট ইনোভেশন করতে চায় ফান্ড লাগবে। প্রোডাক্ট ইনোভেশন করতে চাইলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাপোর্ট লাগবে। তারপরে ইনোভেটিভ প্রোডাক্ট প্রডিউস করতে গেলে অনেক মেশিনারিজ অথবা র মেটেরিয়ালস, আদার সাপোর্টস, লজিস্টিক্স এগুলো পারচেজ করতে হতে পারে। তাহলে পারচেজিং ডিপার্টমেন্ট ডিভিশন তারাও আমাকে প্রভাবিত করতে পারে। এরপরে হচ্ছে যে আলটিমেটলি প্রোডাক্টটা বানাবে কে? বানাবে তো ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। নান অফ দ্য আদার ডিপার্টমেন্টস আর কনসার্নড টু দ্য ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন। তাহলে কি হচ্ছে যে আমার প্রোডাক্ট বানাতে হলে বা সার্ভিস তৈরি করতে গেলে আমাকে এই অপারেশনস অথবা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ডিপার্টমেন্টে যেতে হবে। এই ম্যানুফ্যাকচারিং কে কেউ প্রোডাকশনও বলে, আবার কেউ অপারেশনসও বলে ম্যানুফ্যাকচারিং কে। আর অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিংও তো আমার যেই স্টেটমেন্ট আছে, অ্যাকাউন্টিং স্টেটমেন্টস, ব্যালেন্স শিট, এটা ওটা বিভিন্ন কিছু এগুলো তৈরি করে আমাকে হেল্প করে। তো তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, যে যখন আমি আমার ব্যাপারে কোনো ডিসিশন নিতে যাব তখন আমার পুরো ফ্যামিলিটাই আমাকে এফেক্ট করতে পারে, বিভিন্ন ভাবে আমার ডিসিশন মেকিং কে এফেক্ট করতে পারে। এই জন্য বলা হচ্ছে কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ এন মাইক্রো এনভায়রনমেন্টাল ফোর্স। এরপরে হচ্ছে সাপ্লায়ার্স। হ্যাঁ, মাইক্রো এনভায়রনমেন্টে এখানে যেমন আমার ফ্যামিলিকে চাইলে আমি কিন্তু কনভিন্স করতে পারি, সো আমারও একটা প্রভাব তাদের উপরে রয়েছে, তাদের প্রভাব আমার উপরে রয়েছে, আমারও তাদের উপরে একটা প্রভাব রয়েছে। আমি চাইলে আমার ফ্যামিলিকে পজিটিভলি কনভিন্স করতে পারি। এরপরে হচ্ছে সাপ্লায়ার্স। কি? সাপ্লায়ার্স হচ্ছে যারা those who provide the resources needed. Those who provide the resources needed to produce goods and services and are an important link to the value delivery system. তাহলে আমরা যেটা দেখছি সাপ্লায়ার্স, they provide materials, raw materials, resources needed to produce goods and services. তাহলে এটা কি যে তাদের প্রোডাক্ট, তাদের যে রিসোর্স তারা আমাকে সাপ্লাই দিচ্ছে, যেটা দিয়ে আমি গুডস এবং সার্ভিস তৈরি করছি, সেটা যদি কোয়ালিটি হয় তাহলে আমার গুডস এন্ড সার্ভিস কোয়ালিটি হবে। কারণ আমরা জানি গার্বেজ ইন গার্বেজ আউট। হ্যাঁ, যদি র মেটেরিয়াল থাকে বিলো গ্রেডের থাকে তাহলে আমার প্রোডাক্ট কিন্তু আপার গ্রেডের হবে না, প্রোডাক্টও বিলো গ্রেডই হবে। ঠিক আছে? So quality matters. Raw materials quality matters. It depends on suppliers. Number 1. Number 2 হচ্ছে সাপ্লায়ারদের যে প্রাইস অফ র মেটেরিয়ালস, সেটাই হচ্ছে আমার আসলে কস্ট। কিন্তু
ঠিক আছে, আমি এই যে যেটা ভেরিয়েবল কস্ট বলি অথবা ফিক্সড কস্ট যেটাই বলি, যদি মেশিনারি কিনে সাপ্লায়ারের কাছ থেকে তাহলে সেটা ফিক্সড কস্ট হয়ে যাবে। তারপরে আমি যদি আদার যেই ভেরিয়েবল কস্টের সাথে রিলেটেড যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো যদি কিনি তাহলে ভেরিয়েবল কস্ট, তাহলে ওর প্রাইস যেটা সেটাই আমার কস্ট। ও যদি প্রাইস বাড়িয়ে দেয় আমার কস্ট বেড়ে যাবে। ওকে, সো আমাকে এফেক্ট করছে কিন্তু। সো আলটিমেটলি এভাবে সে কি করছে, টোটাল ভ্যালিউ ডেলিভারি সিস্টেমে আইদার উইথ কোয়ালিটি অর উইথ প্রাইস অথবা কস্ট সে আমাকে কি করছে, এফেক্ট করছে। এবং ভ্যালিউটা আমরা জানি যে ভ্যালিউ ইজ এ কম্বিনেশন অফ কস্ট এন্ড বেনিফিট। ওকে, সো দুইটাই সাপ্লায়ারের সাথে রিলেটেড। এরপরে হচ্ছে যেটা মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ এর মধ্যে কারা থাকবে, যে দে অ্যাকচুয়ালি হেল্প দ্য কোম্পানি টু প্রমোট, সেল এন্ড ডিস্ট্রিবিউট ইটস গুডস টু দ্য ফাইনাল বায়ার্স। তাহলে এরা হচ্ছে ফরওয়ার্ড, সাপ্লায়ার্স হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আর মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ যেগুলো এগুলো হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ। আমার যদি এদের সাথে ভালো রিলেশন থাকে, যারা ইন্টারমিডিয়ারিজ আছে, যারা ডিস্ট্রিবিউটরস, যারা আমার প্রোডাক্টের রিসেলার্স, যারা তারপরে এর বাইরেও আরো অনেক ধরনের ইন্টারমিডিয়ারিজ আছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ আছে, তারপরে মিডিয়া ফার্মস আছে, অ্যাডভার্টাইজিং ফার্মস আছে, মার্কেটিং কনসালটেন্সি ফার্মস আছে, এরকম বিভিন্ন ভাবে তারা আমাকে আইদার কোনো ইনফরমেশন দিয়ে অথবা কোনো প্ল্যান দিয়ে, অথবা আমার প্রোডাক্টকে ট্রান্সপোর্টেশন সার্ভিস দিয়ে আমাকে স্টোরেজ প্রোভাইড করতে পারে তারা। সো এইভাবে করে তারা আমাকে কিন্তু প্রভাবিত করতে পারে বিভিন্ন ভাবে। এরপরে আছে কাস্টমার্স। কাস্টমার্স বলছে দেয়ার আর 5 টাইপস অফ মার্কেটস অর কাস্টমার্স দ্যাট পারচেজ এ কোম্পানিজ গুডস এন্ড সার্ভিসেস। তাহলে যারা আমার প্রোডাক্ট কিনবে তারা আমাকে প্রভাবিত করতে পারে, তাদের টোটাল ডেমোগ্রাফিক্স, তাদের আদার ম্যাটারস, এগুলো আমাকে এফেক্ট করতে পারে। যেমন এখানে বলছে ওই 5 ধরনের, এই যে এখানে 5 টাইপস অফ মার্কেটস যেটা বলছে দ্যাট পারচেজ এ কোম্পানিজ গুডস এন্ড সার্ভিসেস, তারা তাদের পারচেজিং যেই প্যাটার্ন আছে এই প্যাটার্ন দিয়ে তারা আমাকে এফেক্ট করতে পারে। ঠিক আছে, এটা কেমন, যেমন আমরা এখানে দেখছি যে কনজিউমার মার্কেট, বিজনেস মার্কেট, রিসেলার মার্কেট, গভর্নমেন্ট মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। তাহলে কনজিউমার মার্কেট যেটা, এদের বাইং প্যাটার্ন এক ধরনের, বিজনেস মার্কেটের বাইং প্যাটার্ন এক ধরনের, রিসেলার মার্কেট বাইং প্যাটার্ন এক ধরনের, গভর্নমেন্ট মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। সাপোজ আমরা যদি এখানে আসি যে কনজিউমার মার্কেট যে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল, লাইক ইউ ইয়োরসেলফ। ঠিক আছে, ফর এক্সাম্পল ইফ উই ওয়ান্ট টু গো ফর এ হোয়াইটবোর্ড মার্কার, তাহলে এখানে যেটা হচ্ছে, if I go to buy whiteboard marker, তাহলে at best I will buy a dozen, আমি হয়তো এক ডজন কিনবো, 12 পিস কিনবো। ঠিক আছে, এই বিজনেস মার্কেট আমরা যদি, বাট কনজিউমার মার্কেট কারে, কনজিউমার মার্কেট হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি, যারা সরাসরি একটা প্রোডাক্টের বেনিফিট এনজয় করে, এরা হচ্ছে কনজিউমার মার্কেট। বিজনেস মার্কেট কারে, বিজনেস মার্কেট হচ্ছে a kind of market those who buy resources or buy things to use in another process, যারা কোনো কিছু কেনে, কি জন্য কেনে, যেটা সে আরেকটা বিজনেস প্রসেসে ইউজ করবে, লাইক আমাদের ইউনিভার্সিটি IIUC। ওকে, এটা একটা বিজনেস মার্কেট। হ্যাঁ, এরকম যত বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, যত কোচিং সেন্টার আছে, এরকম যত স্কুলস কলেজেস এভাবে আছে, এগুলোকে প্রত্যেকটাকে আমি মানে সবগুলোকে একসাথে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে বিজনেস মার্কেট। আর যত ইন্ডিভিজুয়াল কনজিউমার আছে, যারা 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট করে পার্সোনাল কনজাম্পশনের জন্য কেনে, এরকম 1 কোটি মানুষ থাকলেও একসাথে তাদেরকে আমরা বলবো কনজিউমার মার্কেট। এই ইনস্টিটিউশন 1 লক্ষ ইনস্টিটিউশন আছে যারা মার্কার কেনে, ঠিক আছে, তাদেরকে আমি এই মার্কারের জন্য বলবো বিজনেস মার্কেট। ক্লিয়ার, বুঝা গেল? হ্যালো, আর ইউ দেয়ার? Yes, sir. Yes, sir. আমার কথা কি ক্লিয়ার? Yes. Yes. Yes, sir. ওকে, এরপরে আমরা যেটা বলছি রিসেলার মার্কেট।
রিসেলার মার্কেটের নেচারটাও ডিফারেন্ট। হ্যাঁ, যেমন এরা হচ্ছে দে অ্যাকচুয়ালি বাই টু সেল, তারা কেনে বিক্রি করার জন্যই। সো এদেরকে বলা হচ্ছে, কিন্তু আইআইইউসি কি মার্কার কেনে বিক্রি করার জন্য? No, sir. নো। কিন্তু একজন হোলসেলার রিটেলার সে মার্কার কিনবে কেন? বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য, এক্স্যাক্টলি। তাহলে আমরা এটাকে বলতে পারি লাইক হোলসেলার, তারপর হচ্ছে রিটেলার, তারপর হচ্ছে জবার অথবা আদার ডিস্ট্রিবিউটরস, এভাবে করে হতে পারে। সো এটা হচ্ছে রিসেলার মার্কেট, দোজ হু বাই টু সেল। এই কনজিউমার মার্কেটে প্রোডাক্টের প্রাইস এক ধরনের হয়, ডিস্ট্রিবিউশন চ্যানেল এক ধরনের হয়, ঠিক আছে? প্রাইস এক ধরনের হয়, তারপরে ডিস্ট্রিবিউশন এক ধরনের হয়, ঠিক আছে? বিজনেস মার্কেটে প্রাইস এক ধরনের হয়, ডিস্ট্রিবিউশন এক ধরনের হয়। বলো, তুমি যখন বাজার থেকে মার্কার কিনতে যাবে তখন তোমার কাছ থেকে মার্কারের প্রাইস যেটা রাখা হবে সেটা হচ্ছে রিটেল প্রাইস। তুমি একটা মার্কার কিনতে গেলে হয়তো 50 টাকা লাগবে, কিন্তু আইআইইউসি যখন 5000 মার্কার একসাথে কিনবে তখনও কি সেটার দাম 40 টাকা থাকবে? No, sir. তখন সে আরো কমে কিনতে পারবে। সো দেখো, তার এখানে এসে প্রাইসের পলিসিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন, তুমি গিয়ে তোমার বাসার পাশের স্টেশনারি দোকান থেকে কিনে ফেলতে পারবা, কিন্তু আইআইইউসি কি এই আইইউসির গেটের ইয়ে থেকে স্টেশনারি দোকান থেকে মার্কার কিনবে? না, স্যার। নো, সে হোলসেলারের কাছ থেকে কিনবে। এরকম কন্ট্রাক্ট থাকে। হোলসেলার তার কাছে আসবে, এসে বলবে যে আমি হোলসেল করছি এর মার্কারের, আপনাদের তো যেহেতু এটা ইউনিভার্সিটি, আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে মার্কারের, সো ইফ ইউ কাইন্ডলি বাই ফ্রম মি, তাহলে আই ক্যান অফার ইউ এ বেস্ট প্রাইস। বুঝতে পেরেছো? এভাবে করে সে আইআইএসসি কে কনভিন্স করার চেষ্টা করবে, এবং ডেফিনেটলি দ্যাট ইট উইল ডিফার ফ্রম the price available in the consumer market or price charged in the consumer market. রিসেলাররা যারা কেনে এবং বেচে, তারা অনেকে হোলসেলাররা যারা আছে সরাসরি ফ্যাক্টরি থেকে কেনে। ওকে, সো তাদের প্রাইস আবার এক ধরনের হবে, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের কমিউনিকেশন সিস্টেম এক ধরনের হবে। হ্যাঁ, এখন গ্রেড দিয়ে দিচ্ছে, প্রদর্শক কিছু কিছু দিতে বলে। ওকে, তাহলে যেটা হচ্ছে এখানে রিসেলার মার্কেটে তাদের প্যাটার্ন এক ধরনের হবে। সো তারাও মার্কেটিং কে বা কোম্পানিকে তাদের বিহেভিয়ার দ্বারা এফেক্ট করতে পারে। এরপরে হচ্ছে গভর্নমেন্ট মার্কেট। গভর্নমেন্ট মার্কেট লাইক গভর্নমেন্ট এজেন্সিস। ওকে, গভর্নমেন্ট এজেন্সিস যারা আছে, তারপরে গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে, তাদের জন্য গভর্নমেন্ট কি করে একটা পারচেজ করে, লাইক গভর্নমেন্টের যত ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারপরে গভর্নমেন্টের যেমন ডিফেন্স আছে, আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ বাহিনী, আনসার, বিডিপি, এরকম বিজিবি যারা আছে, ওদের জন্য গভর্নমেন্ট যখন সাপ্লাই দেয় এটা, বা ওদেরকে নিজেদেরকে বলে যে তোমরা এটা কিনে নাও, ঠিক আছে, তখন তারা এটা কিনে। আর্মি যখন পারচেজ করে তখন তো তারা গভর্নমেন্টের একটা এজেন্সি হিসেবে পারচেজ করে বেসিক্যালি, ঠিক আছে, মার্কেট থেকে। তখন তাদের জন্য আবার আলাদা একটা অফার থাকে কোম্পানির। ওকে, এবং তাদের কমিউনিকেশন, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের পলিসি, সবকিছু ডিফারেন্ট থাকে। এই সো তারা তাদের এই পলিসি, বিহেভিয়ার এগুলো দিয়ে কি করে মার্কেটিং কে বা কোম্পানিকে এফেক্ট করে। এরপরে ইন্টারন্যাশনাল মার্কেট, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে তো ইভেন তোমাকে প্রোডাক্টও চেঞ্জ করে ফেলতে হতে পারে। প্রোডাক্ট, ইউ মে হ্যাভ টু চেঞ্জ দ্য প্রোডাক্ট কোয়ালিটি, ঠিক আছে। সাপোজ আমাদের বাংলাদেশের কোন কোম্পানির প্রোডাক্ট মালয়েশিয়াতে যায়, ইয়েতে যায়, দুবাইয়ে যায়, কনজিউমার গুডস, অনেক কনজিউমার গুডস। যেমন আমি দেখেছি ওখানে কি বলে তোমার জুস, বিভিন্ন ধরনের জুস, ঠিক আছে, প্রাণের জুস অথবা আকিজের জুস ওখানে পাওয়া যায়, ফ্রুটিকা। তো এগুলো কি হয় যে বাংলাদেশে এক ধরনের প্যাকেজিং হয়, ওখানে এর জন্য আরেক ধরনের প্যাকেজিং হয়, বাংলাদেশের জন্য এক ধরনের লেবেলিং হয়, ওখানে জন্য আরেক ধরনের লেবেলিং হয়,
ঠিক আছে, কোথাও কোথাও আছে যেখানে তুমি কাচের বোতলে সাপ্লাই দিতে হবে, প্লাস্টিকের বোতল দিলে হবে না। সো এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম। আমি অস্ট্রেলিয়া থেকে একটা ল্যাপটপ নিয়ে এসে, ল্যাপটপ না নোটবুক, এমএসআই এর একটা নোটবুক নিয়ে এসেছিলাম। সেই নোটবুকটা আমি দেখলাম যে পেছনে লেখা মেড ইন চায়না। তাহলে চায়না যখন অস্ট্রেলিয়ান মার্কেটের জন্য তৈরি করছে, দ্যাট নোটবুক ওয়াজ হাইলি অফ কোয়ালিটি, ঠিক আছে, অফ হাই কোয়ালিটি। তাহলে কি হচ্ছে যে আমি দেখলাম দীর্ঘদিন পর্যন্ত, আমি প্রায় 6-7 বছর 7-8 বছর ইউজ করেছি ওই নোটবুকটা, একেবারে আনইন্টারাপ্টেড, ঠিক আছে। এই সো ওটার কোয়ালিটি ছিল ডিফারেন্ট, যেটা চায়না তৈরি করেছে অস্ট্রেলিয়ান মার্কেটের জন্য। আবার চায়না এক্স্যাক্টলি যদি বাংলাদেশি মার্কেটের জন্য বানায় বা ইন্ডিয়ান মার্কেটের জন্য বানায় ল্যাপটপ, বা নেপালের জন্য বানায়, ভুটানের জন্য বানায়, তাহলে এটার আবার কোয়ালিটি আরেক ধরনের হবে, ঠিক আছে। বা নাইজেরিয়ার জন্য বানায়, সোমালিয়ার জন্য বানায়, তাহলে সেটার কোয়ালিটি এক ধরনের হবে। রিসেন্টলি আরেকটা নোটবুক কিনেছি আমি, সেটা অবশ্য ইয়ে সেকেন্ড হ্যান্ড ইউজড, ওটা জার্মান থেকে এসছে, জার্মানি থেকে দুবাই হয়ে এসছে এখানে, ঠিক আছে। সো ওটার আমি ইঞ্জিনিয়ারিং ইয়েটি এগুলো দেখলাম, খুলে দেখলাম, ব্যাক পার্টটা খুলে দেখি, পেছনে যেটা যেখানে র্যাম লাগানো হয় ওখানে ভেতরে লেখা আছে মেড ইন চায়না, ঠিক আছে। সো চায়না ইজ প্রোডিউসিং নোটবুক, এটা অবশ্য ডেলের, যেটা ফর এটা হয়তো চায়নাতে ডেলের যেই ইয়ে আছে কনসার্ন আছে বা ফ্যাক্টরি আছে সেখানে তৈরি হয়েছে। সো ইট হ্যাজ বিন প্রোডিউসড ফর ইউরোপিয়ান মার্কেট, ওকে। ওটার কোয়ালিটি আলাদা। আবার আমি আমাদের বাংলাদেশ থেকে নতুন ইনটেক কিনেছে, যেটা আমার একটা অফিসিয়াল ল্যাপটপ, এটা আমি ইউজ করি মাঝে মধ্যে, তো সেটার আবার কোয়ালিটি দেখি যে একরকমের। আর রিসেন্টলি আমি যেটা কিনেছি, যেটা জার্মান থেকে দুবাই হয়ে আসছে, সেটার আবার কোয়ালিটি আরেক ধরনের, ওটার গেট আপ সেটআপ আরেক ধরনের, ঠিক আছে। ওটাতে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেগুলো ডিফারেন্ট। সো ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবে কোনো প্রোডাক্ট, তখন সেই প্রোডাক্টের ক্যাপাসিটি, কোয়ালিটি, প্রাইস, ঠিক আছে, প্যাকেজিং, লেবেলিং, এগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো যে এই মার্কেট ইটসেলফ ইজ এফেক্টিং কোম্পানিজ ডিসিশন অর মার্কেটিং ডিসিশন। সো এইভাবে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, এই মার্কেটগুলো বা এই কাস্টমারগুলো এরা কি করে কোম্পানিকে এফেক্ট করে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা দেখি কি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা দেখি এই তোমার কাস্টমাররা স্পেসিফিকেশন দিয়ে দেয়, ঠিক আছে, যে হোয়াট কাইন্ড অফ গার্মেন্টস দে ওয়ান্ট, ঠিক আছে। এটা তারা ইভেন ডিজাইন, দে ইভেন প্রোভাইড দ্য ডিজাইন। হ্যাঁ, তারপরে যে যেমন সোয়েটার আছে, সোয়েটারের ওয়েট কত হবে সেটাও তারা বলে দেয়, সোয়েটারের ওয়েট কত হবে সেটাও তারা বলে দেয়। এত এই ওয়েটের বেশি হলে সেটাকে বলা হয়, যেটা কোয়ালিটি চেক, যেটা কিউসি, এটা কি করলো তোমার, এটা ফেল করলো, ঠিক আছে, তখন এটাকে আর পাঠানো হয় না, এটাকে ড্রপ করে দেওয়া হয় কিউ থেকে, লট থেকে। তো তাহলে যেটা আমরা দেখতে পেলাম যে কাস্টমারদের অবস্থা বা কাস্টমারদের প্যাটার্ন, কাস্টমারদের টাইপ, এগুলা কোম্পানিকে কি করে এফেক্ট করে বা কোম্পানির মার্কেটিং কে এফেক্ট করে। এই জন্য এগুলাকেও আমরা এনভায়রনমেন্টাল ফোর্সেস বলছি। এরপরে যেটা আছে এখানে কাস্টমারের পরে হচ্ছে কম্পিটিটরস। কম্পিটিটরস আগে আমি বলেছি যে কম্পিটিটরের প্রাইস, কম্পিটিটরের কস্ট, কম্পিটিটরের প্রোডাক্ট ডিজাইন, কোয়ালিটি, ফিচার্স, এই সমস্ত বিষয়গুলো কি করে তোমার একটা মার্কেটিং এ কে প্রভাবিত করতে পারে। তাহলে এটা গেল কম্পিটিটরস, এই যে সিমিলার প্রোডাক্টস, সার্ভিসেস, এগেইনস্ট হোম। একটা কোম্পানি যেমন বাজারে তুমি ফ্যান যদি কিনতে চাও, সিলিং ফ্যান, তাহলে দেখবা যে হয়তো যমুনা ফ্যান, যেটা এটা হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে, আবার হয়তো যায় দেখবা ওয়ালটন ফ্যান সে 7 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে। আবার হয়তো আরেকটা আছে কিছু একটা ফ্যান বিআরবি অথবা এই ধরনের কিছু একটা, যায় দেখবা 10 ইয়ার্স ওয়ারেন্টি, ওকে। এই সো এই যে সার্ভিস ওয়ারেন্টি এর ডিফারেন্ট হতে পারে, বা প্রোডাক্ট হয়তো অলমোস্ট সেম প্রোডাক্ট অথবা ডিফারেন্ট প্রোডাক্ট, এরকম হতে পারে। সো তারা বা তাদের যে প্রাইস আছে সেই প্রাইসটাও আমাকে এফেক্ট করতে পারে, ওকে। এই তাহলে এটা আমরা দেখলাম যে এটা হচ্ছে ম্যাটার অফ কম্পিটিটরস। এই against whom a company must gain strategic advantage, যাদের উপরে আমাকে কি করতে সবসময় চেষ্টা করতে হবে, আমি যেন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ গেইন করতে পারি। হ্যাঁ, যে এটাই যে কেউ বাজারে সবাই
10 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে, আমি যদি বলি যে আই উইল গিভ ইউ 12 ইয়ার্স ওয়ারেন্টি, তাহলে দ্যাট উড বি ইয়োর স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। ঠিক আছে, অথবা তুমি যদি ডিফারেন্ট কিছু করো, তুমি বলো যে আই উইল গিভ ইউ বেস্ট ইঞ্জিনিয়ারিং, বেস্ট ইঞ্জিনিয়ার, আমার এটা হচ্ছে যে হাইলি ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্ট, যেমন অ্যাপলের যে আইফোন আছে হাইলি ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্ট। তো এই জন্য একই ক্যাপাসিটির একটা সেলফোন বাজারে বিক্রি হচ্ছে 20,000 টাকায়, ওই একই অলমোস্ট একই ক্যাপাসিটি, কিন্তু এটার মেশিনের কারণে এটার কোয়ালিটি লেভেল এট হাই চলে যায় এবং এটার প্রাইসও হয়ে যাচ্ছে যে যেটা একই ক্যাপাসিটির একটা, যেমন সাপোজ আমি বলছি যে 3 GB র্যাম আর এই 32 GB হচ্ছে ইন্টারনাল মেমোরি, এই টাইপের একটা ফোন যেটা তুমি শাওমি কিনতে পারবে হয়তো 18,000 টাকায়, ঠিক সেই জিনিসটাই অ্যাপল তুমি যদি কিনতে যাও আইফোন, তাহলে তোমাকে গুনতে হবে 64,000, মানে অ্যাটলিস্ট। এবং তার মধ্যে যদি আবার কিছু ডিজাইন সাইজে ছোট বড় এটা ওটা হয়, তারপরে আবার এগুলো 1,20,000 টাকাও হয়ে যেতে পারে আইফোন। তাহলে এটা কি হচ্ছে যে কম্পিটিটরস অলওয়েজ যে তোমাকে আইদার চ্যালেঞ্জ করছে, অথবা তোমাকে লিড দিচ্ছে, অথবা তোমাকে ফলো করছে, এরকম এইভাবে করে তারা তোমাকে একটা নজরদারিতে রাখছে সবসময়, একটা চ্যালেঞ্জের মধ্যে রাখছে। সো ডেফিনেটলি দে এফেক্ট ইয়োর ডিসিশন মেকিং। এরপর হচ্ছে পাবলিকস, যেটা পাবলিককে আমরা বলি যে any group that perceives itself having an interest in a company's ability to achieve its objectives, যে কোনো গ্রুপ যেটা কি করে যে তাকে মনে করে যে perceive itself having an interest, মনে হয় যেন আমার এই কোম্পানির সাথে কোনো একটা ইন্টারেস্ট আছে, হ্যাঁ, কোম্পানির যে উদ্দেশ্য আছে to achieve its objectives। কিছু বলবেন? Any group that perceives itself having an interest in a company's ability, যে কোনো গ্রুপ সে মনে করছে যে তার ইন্টারেস্ট আছে কোম্পানির সাথে রিলেটেড, কোম্পানির যে অবজেক্টিভ আছে এটি গেইন করার ক্ষেত্রে তার যে ক্যাপাসিটি আছে কোম্পানির, সেই ক্যাপাসিটিটাকে আমি প্রভাবিত করতে পারি, সেখানে আমার ইন্টারেস্ট আছে, এরকম যারা মনে করছে তাদেরকে আমরা বলছি পাবলিক। দেখে নেই আমরা তারা কারা। এই যে ফিনান্সিয়াল পাবলিক, মিডিয়া পাবলিক, গভর্নমেন্ট পাবলিক, সিটিজেন অ্যাকশন পাবলিক, লোকাল পাবলিকস, জেনারেল পাবলিক, আর একটা হচ্ছে ইন্টারনাল পাবলিকস। ওকে, so how many types? Even though it's not fixed, ঠিক আছে, how many? 7, sir. Who are they? Financial public, media public, government public, citizen action public, local public, general public, internal public. Okay, financial public holo suppose তোমার banks, insurance companies, leasing firms, mutual funds, এরকম ভাবে যারা আছে, বা তোমার brokerage firms, যারা শেয়ার ব্রোকারেজ, স্টক ব্রোকারেজ আছে। সো এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল পাবলিক। তারা মনে করে যে কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যাটারসে তাদের ইনভলভমেন্ট আছে। কোনো কোম্পানি আসলে একেবারে 100% তার নিজস্ব ফাইন্যান্সিং এ বিজনেস করে না, হ্যাঁ, সে কখনো কখনো ব্যাংকের কাছে বরোইংস এর জন্য যায়, অথবা আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর কাছে যায়। সো বেসিক্যালি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এদেরকে আমরা বলছি হচ্ছে ফাইন্যান্সিয়াল পাবলিকস or your donors. এরপর হচ্ছে মিডিয়া পাবলিক। মিডিয়া পাবলিক লাইক যত ধরনের মিডিয়া আছে, লাইক টিভি, তারপর হচ্ছে তোমার নিউজ পেপারস, তারপর হচ্ছে তোমার ম্যাগাজিনস, রেডিও, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মিডিয়া পাবলিকস, যারা মনে করে যে তোমার তার সাথে কোনো না কোনো ইন্টারেস্ট আছে, ঠিক আছে। এই মিডিয়াগুলো যেমন টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টে, তোমার অনেক কোম্পানি যারা বড় বড় কোম্পানি টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টে যেতেই হয়। এরপরে এখন আবার যে সোশ্যাল মিডিয়া আছে না, এসএম, এটা তো টপে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, কি বলে এটা, টুইটার, লিঙ্কডইন, এরকম যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এগুলাতে এখন
কোম্পানিগুলো হ্রাস করছে, কারণ মানুষ যারা টার্গেট মার্কেট তারা এখন টেলিভিশন থেকে কিছুটা সরে আসছে। এই তারপরেও যারা প্রমিনেন্ট চ্যানেল আছে দেশে অথবা দেশের বাইরে, যে চ্যানেলগুলো প্রমিনেন্ট আছে, যেগুলো ভালো ভালো প্রোগ্রাম থ্রো করে, সেই প্রোগ্রামগুলো কাস্টমাররা অবশ্যই দেখে এবং সেগুলোর কাছাকাছি সময়ে টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট বা টেলিভিশন কমার্শিয়ালস বলে ওগুলোকে টিভিসিস, সেগুলোর বেশ ডিমান্ড থাকে। এই তো তাহলে মিডিয়া পাবলিকস এইভাবে করে কোম্পানির সাথে বা মার্কেটিং এর সাথে রিলেটেড থাকতে পারে। তারা কি করে, তোমার যে স্টোরি আছে তোমার ব্যাপারে এইগুলো তারা পাবলিশ করে, ঠিক আছে, আইদার ইন পজিটিভ ওয়ে অর নেগেটিভ ওয়ে। যদি পজিটিভলি করে তাহলে তো খুব ভালো, আর যদি নেগেটিভলি এক্সপোজ করে তাহলে তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাও। এই যে দেখো আল জাজিরা কি করেছে, বাংলাদেশে একটা বিশাল ইয়ে তৈরি করে দিয়েছে, একটা ওয়েভ তৈরি করে দিয়েছে, যে একটা গ্রুপ, যাদেরকে ব্লেম করা হচ্ছে যে তারা হচ্ছে দে আর দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এই বিভিন্ন ভাবে। ইভেন আর্মি, এত রেপিউটেড একটা ইনস্টিটিউশন, তারাও একটা থ্রেটের মধ্যে পড়ে গেল আল জাজিরা রিপোর্টের কারণে। তো তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মিডিয়াস কন্ট্রিবিউশন। অনেক সময় অনেক মিডিয়া চাইলে একটা কান্ট্রির গভর্নমেন্টের উপরে বড় ধরনের প্রভাব নিয়ে আসতে পারে। আর কোম্পানি মার্কেটিং তো আরো অনেক মাইক্রো লেভেলের কথা। এরপরে যেটা হচ্ছে তোমার গভর্নমেন্ট পাবলিকস। গভর্নমেন্ট পাবলিক কারা, গভর্নমেন্টের যত এজেন্সিজ আছে। সাপোজ আমাদের আইআইইউসি, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, এটা করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, যেটা আমরা বলেছিলাম যে ফার্স্ট অ্যাক্টটা ছিল 1992, না বলেছিলাম, মনে আছে? 1992, এবং আইআইইউসি হয়েছে 1995-এ। আইন হয়েছে 92-তে, ইউনিভার্সিটি হয়েছে 95-তে। আইন হওয়ার 3 বছরের মাথায় ইউনিভার্সিটি হয়েছে। আর এরপরে আবার এই অ্যাক্টটা কি হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা হচ্ছে 2010 সালে, 2010 প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট। তো আমাদের ইনস্টিটিউশন যেটা, এটা চলছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী। অ্যাক্ট কারা করেছে? অ্যাক্ট করেছে পার্লামেন্ট, ঠিক আছে। তো তাহলে দেখো গভর্নমেন্ট পাবলিক, গভর্নমেন্টস এজেন্সি, অথবা গভর্নমেন্টের আরেকটা ইয়ে আছে, এজেন্সি আছে ইউজিসি, যেটাকে বলে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তাহলে আমাদের ইউনিভার্সিটির যে কোনো অ্যাফেয়ার্স, এগুলো আমাদেরকে ইউজিসি থেকে অ্যাপ্রুভাল আনতে হয় আবার, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো আছে এখানে, তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন আমি যদি এখন বলি যে আমার ফ্যাকাল্টিতে আমি একটা ডিপার্টমেন্ট খুলবো, মিডিয়া এন্ড জার্নালিজম, তাহলে এটা আমি চাইলেই হবে না, আমাকে এটা প্রপোজ করতে হবে। আই মিন এ ক্লাস একটু পরে। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে, আমাকে এটা সিলেবাস তৈরি করতে হবে এবং আই হ্যাভ টু গেট ইট অ্যাপ্রুভড বাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তাহলে পরে আমি আমার এখানে একটা ডিপার্টমেন্ট লঞ্চ করতে পারবো। তাহলে কি হচ্ছে, যে কোনো কোম্পানি হোক বা তার মার্কেটিং ডিভিশন হোক, ডিপার্টমেন্ট হোক, এগুলা গভর্নমেন্টের যে পলিসি আছে সেই পলিসি দ্বারা প্রভাবিত হয়। এরপরে একটা গ্রুপ আছে যাদেরকে বলে সিটিজেন অ্যাকশন পাবলিকস। সিটিজেন অ্যাকশন পাবলিক, তারাও মনে করে যে তাদের ইন্টারেস্ট রয়েছে বিভিন্ন কোম্পানিতে। সাপোজ কোন একটা কোম্পানি কি করছে, কার্বন এমিশন করছে, কার্বন, তার যে প্রোডাকশন প্রসেস আছে সেখান থেকে কার্বন এমিশন হয়। তো অথবা কিছু ওয়েস্টেজ, যেগুলো ওয়েস্ট তাদের জেনারেশন হয়, যেগুলো হচ্ছে দোজ আর হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা দেখি একটা গ্রুপ থাকে এনভায়রনমেন্টাল কনসার্ন গ্রুপ। এনভায়রনমেন্ট কনসার্ন গ্রুপ বাংলাদেশে আছে, বাপা আছে, তারপরে বেলা আছে, বেলা আছে, তারপরে গভর্নমেন্টের পার্ট থেকে আছে কনজিউমার রাইটস প্রোটেকশন, যেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আছে, তারপরে ক্যাব আছে, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এগুলো হচ্ছে গভর্নমেন্টাল, সেগুলো গভর্নমেন্ট পাবলিকে চলে যাবে। আর প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে যে সমস্ত গ্রুপগুলো আছে, লাইক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই, ঠিক আছে, তারপরে হচ্ছে সিপিডি, যেগুলো আছে পলিসি সেন্টার ফর পলিসি ডায়ালগস, তারা ইভেন গভর্নমেন্টকেও ছেড়ে দেয় না আনচ্যালেঞ্জড। গভর্নমেন্টের বাজেট করলে তারা বাজেটের উপরে অধিবেশন করে এবং সেখানে বলে যে
কোথায় কোথায় ড্রব্যাকস আছে সেই বিষয়গুলো তারা বলে। সো এটা হচ্ছে এরা হচ্ছে ভয়েস রেইজার্স, হ্যাঁ, দে রেইজ ভয়েসেস অন ডিফারেন্ট ইস্যুস। এই তো এই জন্য এদেরকে বলে এরা হচ্ছে সিটিজেন অ্যাকশন পাবলিক, ঠিক আছে, একটা গ্রুপ। তাদের বিভিন্ন এজেন্সি থাকে, ইভেন এনজিওস, ঠিক আছে, এনজিওস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস। তারা কি করে, দে রেইজ ভয়েস অন ডিফারেন্ট ইস্যুস যেগুলো রিলেটেড টু কোম্পানি অ্যান্ড ইটস মার্কেটিং। সাপোজ ধরো সারা বাংলাদেশে মোটামুটি কিন্তু একটা যে অ্যান্টি টোবাকো একটা ইয়ে আছে, সেন্টিমেন্ট আছে অ্যান্টি টোবাকো। সো এটা কখনো কখনো এনজিওদের পক্ষ থেকে আসে, জেনারেট হয়, এবং পরবর্তীতে এটা জেনারেল পাবলিকের মধ্যে আবার ছড়িয়ে পড়ে, তখন এটা তাদেরও ইস্যু হয়ে যায়, ঠিক আছে। জেনারেল পাবলিক হলো যে একটা কান্ট্রির সমস্ত জনগণ, সমস্ত হোল নেশন, ঠিক আছে, হোল নেশন, হোল সিটিজেন্স, হোল নেশন। সো এই যে অ্যান্টি টোবাকো সেন্টিমেন্টের যে কথাটা বললাম, এটার কারণে দেখো বাংলাদেশে ল হয়েছে, অ্যান্টি টোবাকো ল হয়েছে, এবং আমরা দেখছি যে কেউ প্রকাশ্যে যদি স্মোকিং করে তাহলে তার জরিমানা হবে। তারপরে হচ্ছে এগুলোর প্রমোশন চালানো যাবে না। হ্যাঁ, এক সময় আমরা দেখতাম, আমার মনে আছে, ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে যখন চলাফেরা করতাম, রাস্তার পাশে বড় বিলবোর্ডে লেখা থাকতো 555 বেনসন এন্ড হেজেস, এই ধরনের লেখা থাকতো, মানে সিগারেটের অ্যাড। কিন্তু এখন কোথাও তুমি এই ধরনের কোনো বিলবোর্ড কিছুই দেখতে পাবা না। অনেক দোকানের মধ্যে আগে সিগারেটের স্টিকার এটা ওটা বিভিন্ন কিছু লাগিয়ে রাখতো, ছোট ছোট লিফলেট টাইপের ঝুলিয়ে রাখতো, কিন্তু এখন কোথাও সেগুলো তুমি দেখতে পাবা না। বড় জোর যেটা দেখতে পাবা সেটা হচ্ছে যে ছোট্ট একটা শেলফের মতো, যে শেলফের মধ্যে কিছু প্যাকেট রেখে দেওয়া আছে, তাও অনেকটা গোপনীয়তা মেনটেন করার চেষ্টা করে তারা। তাহলে যেটা হচ্ছে যে তোমার এটা কেন এই কিছু সিটিজেন অ্যাকশন পাবলিকের প্রভাব আছে এখানে, আর কিছু জেনারেল পাবলিক, সাধারণ জনগণই এটার বিরুদ্ধে। এক্স্যাক্টলি মানে হ্যাপেন্স ইন কেস অফ পলিথিন, ঠিক আছে, পলিথিন আর প্লাস্টিক, এই অফ এ সার্টেন কোয়ালিটি, যেটাকে বলে যে তারা বিভিন্ন ভাবে একটা মেজারমেন্ট দেয় যে এতটুকু এটার থিকনেস থাকলে এটা অ্যালাউড না, আর এতটুকু থিকনেস থাকলে এটা অ্যালাউড। এই এরপরে হচ্ছে লোকাল পাবলিক। লোকাল পাবলিক হলো তোমার ফ্যাক্টরি বা কোম্পানি যেখানে, তার আশপাশে নেইবার্স, যারা নেইবার্স, যেমন আইআইইউসির আশপাশে গ্রাম আছে, এখানে অনেক কি গ্রাম আছে, যেমন সোনাইছড়ি গ্রাম আছে এখানে, তারপরে তোমার জোরামতল আছে, তারপরে এখানে আরো কিছু গ্রাম আছে আশপাশে, লেদাখুশি গ্রাম আছে, একটা লেদাখুশি গ্রাম, হ্যাঁ, ভিলেজ। তো তাহলে কি হচ্ছে যে এই গ্রামের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আইআইইউসি কে কিভাবে দেখছে, আইআইইউসি কে তারা কি ডিস্টার্বিং মনে করছে, নাকি তাদের জন্য সাপোর্টিভ বা ফ্রেন্ডলি মনে করছে, তাদের ছেলেমেয়েরা এখানে পড়তে পারছে, এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা এখানে কমিউনিটি ডেভেলপ করছে, এখানে বিজনেসের অপরচুনিটি বেড়েছে, এই সমস্ত পজিটিভ দিকগুলো যদি চিন্তা করা হয়, তাহলে কি হবে যে নেইবার্স দে উড রিমেইন হ্যাপি। হ্যাঁ, আর যদি তারা বলে যে না, এখানে একটা গ্যাদারিং হয়, শহর থেকে এখানে ছেলে মেয়েরা আসে, তারা আমার এনভায়রনমেন্টাল যে পিস আছে সেটাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ, তারা এখানে নয়েজ করছে, গাড়ি আসে, গাড়ি থেকে আবার ধোঁয়া নির্গত হয়, সেখানে আবার কার্বনের মাত্রা বেড়ে গেছে, অক্সিজেন কমে গেছে, এই সমস্ত বিষয় চিন্তা করলে এই নেইবার কি করবে, তারা বাধা দিবে, বলবে না আইইউসি কে এখান থেকে সরাই ফেলতে হবে। এই তো তাহলে কি হচ্ছে, নেইবার বা লোকাল পাবলিক তাদেরও একটা ভূমিকা প্রত্যেকটা কোম্পানির জন্য থাকে। এরপরে হচ্ছে জেনারেল পাবলিক। হ্যাঁ, জেনারেল পাবলিক, এটা বলেছি আমি এই সিটিজেন অ্যাকশন পাবলিক বলার সময় বলে দিয়েছি। জেনারেল পাবলিক হলো কান্ট্রিজ হোল সিটিজেন্স, হোল নেশন, যারা কি করে এক এক সময় এক এক ধরনের সেন্স বা সেন্টিমেন্ট হোল্ড করতে পারে, এবং সেই অনুযায়ী কোম্পানিগুলোকে ডিকটেট করতে পারে বা গাইড করতে পারে যে তোমরা এভাবে চলবে, ঠিক আছে। এই তো এটা এক ধরনের প্রভাব। এরপরে ইন্টারনাল পাবলিক হলো ইউনিভার্সিটিজ ওন স্টাফস, হ্যাঁ, ওন স্টাফস, নিজস্ব স্টাফ যারা আছে। সাপোজ এখন আইআইইউসি যারা স্টাফ আছে তারা যদি বলে যে না, উই আর আনহ্যাপি কোন একটা ইস্যুতে, তারা যদি বলে যে ইউনিভার্সিটি উইল রিমেইন ক্লোজড, এই 800 কর্মচারী যদি বলে বা শিক্ষক সহ যদি বলে যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে থাকবে, এটা কারো সাধ্য নাই যে 800 কর্মচারী একসাথে যদি বলে ইউনিভার্সিটি বন্ধ থাকবে তাহলে সেটাকে খুলে রাখার।
ঠিক আছে? সো ইন্টারনাল পাবলিক তারাও একটা ফোর্স, তাদেরও একটা প্রভাব এখানে কোম্পানিগুলোতে কাজ করে। সো আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই বিষয়গুলো? জি স্যার। All are clear to you? জি স্যার। Okay, good. So এরপরে যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি ওই ম্যাক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এনভায়রনমেন্ট ইজ ওভার। তাহলে ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস গুলো কি কি? ডেমোগ্রাফিক ফোর্স, ইকোনমিক ফোর্স, ন্যাচারাল ফোর্স, টেকনোলজিক্যাল ফোর্স, পলিটিক্যাল ফোর্স, আর একটা হচ্ছে কালচারাল ফোর্স। একদম আমরা যদি বলি যে ডেমোগ্রাফি হচ্ছে যেমন এজ, ঠিক আছে, তারপরে হচ্ছে জেন্ডার, তারপরে হচ্ছে রেস, অকুপেশন, হ্যাঁ, রেস, রিলিজিয়ন, তারপরে হচ্ছে অকুপেশন, তারপর হচ্ছে ন্যাশনালিটি, হ্যাঁ, ন্যাশনালিটি, তারপর হচ্ছে ফ্যামিলি সাইজ, marriage, ফ্যামিলি সাইজ, birth হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ফোর্সেস। ইকোনমিক ফোর্সেস এর বিষয়গুলো হলো যেমন তোমার জিডিপি, তারপরে হচ্ছে তোমার ইনফ্লেশন, এরপরে হচ্ছে ইনকাম, ইনকাম, ইয়েস, ইনকাম, তারপরে হচ্ছে মানুষের এক্সপেন্ডিচার্স, হ্যাঁ, এক্সপেন্ডিচার্স, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ইনফ্লেশন। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ইকোনমিক ফোর্সেস, এগুলো কোম্পানিকে এফেক্ট করে। ন্যাচারাল ফোর্সেস এর মধ্যে আছে যেমন রিনিউয়েবল ফোর্সেস আছে কিছু, আর কিছু আছে নন রিনিউয়েবল ফোর্সেস। ওকে, এই রিনিউয়েবল কোনগুলো? যেমন ট্রিজ, এটা যতই কেটে ফেলা হোক লাগালে আবার হয়ে যায়, কিন্তু গ্যাস যতই এক্সজস্ট হয়ে যাক এটা লাগানোর কোনো ব্যবস্থা আছে? না স্যার। নাই। ইভেন এই যে আমরা ইলেকট্রিসিটি যেটা দেখছি এটাও কিন্তু রিনিউয়েবল রিসোর্সেস, ঠিক আছে? ইলেকট্রিসিটি আমরা চাইলেই জেনারেট করতে পারি। সো একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। যে জিনিসটা এক্সজস্ট হয়ে যাবে, যেমন পেট্রোলিয়াম এক্সজস্ট হয়ে গেলে উই ক্যান নট গেট ইট ব্যাক। সো মোস্টলি এখন দেখো সব কিছু কিন্তু ইলেকট্রিক হয়ে যাচ্ছে, ইলেকট্রিক বাস ইলেকট্রিক হয়ে যাচ্ছে। কার রিসেন্টলি টার্কিতে দেখলাম এরদোগান একটা বাস করেছে, উদ্বোধন করেছে, যে বাসটা হচ্ছে ইলেকট্রিক বাস হবে এবং এটা হচ্ছে কোনো ড্রাইভার থাকবে না, অটোমেটিক, তার সামনে সেন্সর লাগানো আছে, সে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে কোনো কিছুকে যদি সেন্সিং করতে পারে তাহলে সে অটোমেটিক্যালি ব্রেক করে স্টপ হয়ে যাবে। এরপরে হচ্ছে সে তাকে প্রোগ্রামিং করা আছে, সে যে রুটে চলবে সেই রুটটা তার মধ্যে জিপিএস বা জিপিআরএস সিস্টেমে প্রোগ্রামিং করা আছে, সে এক্স্যাক্টলি ওই টার্ন গুলো ওইভাবে মেনটেন করবে, ওইভাবে যাবে, সে সেন্সিং করবে লাইট, ঠিক আছে, কোনটা সবুজ হলুদ লাল, ওইভাবে করে ট্রাফিক সিগন্যাল গুলো সে ফলো করবে। সো উইদাউট ড্রাইভার একটা বাস চলছে। ওকে, ক্যান ইউ ইমাজিন? তো তাহলে যেটা হচ্ছে তোমার অলমোস্ট এভরিথিং ইজ মানে ডিপেন্ডিং অন ইলেকট্রিসিটি, ঠিক আছে? আস্তে আস্তে দেখো ইলেকট্রিক কার মানে তৈরি হয়ে যাচ্ছে, ইলেকট্রিক বাস এবং ইলেকট্রিক ট্রেন আছে। আমি মালয়েশিয়াতে চড়েছি ইলেকট্রিক ট্রেনে, সেরকম এলআরটি বলে। বাংলাদেশে এখন মেট্রো রেল যেটা করেছে, আই এম নট শিওর যে তারা ওখানে ইলেকট্রিসিটি ইউজ করছে কিনা। আর ইলেকট্রিসিটির তো আমাদের এখানে আসলে ক্রাইসিস আছে, আমরা আমাদের ইলেকট্রিসিটিকে তো কি করেছি সেটা আমরাই জানি। হাউএভার ওই হিস্ট্রিতে আমি যাচ্ছি না। তাহলে ইলেকট্রিসিটি যদি সাফিসিয়েন্টলি আমি জেনারেট করার মতো আমার কাছে টেকনোলজি থাকে, আরেকটা হচ্ছে এখন যে সোলার যেটা সোলার পাওয়ার ইউজ করে অনেক কিছু করছে অনেকে। সো উই হ্যাভ অল্টারনেটিভ রিসোর্সেস। তাহলে আমাকে সবসময় পেট্রোলিয়ামের উপরে বা গ্যাসের উপরে ডিপেন্ড করতে হবে এমনটি নয়। টেকনোলজিক্যাল ফোর্সেস, এটা হচ্ছে যেমন টেকনোলজিক্যাল ইনোভেশনস, নিউ ইনোভেশন যেটা আছে, তারপর হচ্ছে তোমার অ্যাডভান্সড টেকনোলজি যেগুলো আছে, কম্পিউটার, কমিউনিকেশন এবং আইটি যেটাকে বলে ইনফরমেশন টেকনোলজি। তো এই সমস্ত বিষয়ে মানে লঞ্চ করার কারণে কি হচ্ছে তোমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে। যে অ্যাডভান্সমেন্টের কারণে আমরা দেখো করোনার ভ্যাকসিন 1 বছরের মধ্যেই নিয়ে আসতে পেরেছি। তারপরে পলিটিক্যাল ফোর্সেস তারা তাদের ল ইম্পোজ করে, দে ফর্মুলেট লজ এন্ড পলিসিস, হ্যাঁ,
যেমন একটা কান্ট্রির ইকোনমি কিরকম হবে সেটার উপরে অনেক সময় অনেক কোম্পানির পলিসি ডিপেন্ড করে। তাহলে মনিটারি পলিসি আছে, তারপরে তোমার এটা কি বলে ফিসকাল পলিসি আছে, এগুলো সব গভর্নমেন্টের সুপারভিশনেই হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কালচারাল ফোর্সেস। কালচারাল ফোর্সেস হচ্ছে বেসিক্যালি মানুষের বিহেভিয়ারাল পার্ট, যেটা বিহেভিয়ার। যেমন আমরা অনেকেই এখন কি করছি, ফাস্ট ফুড কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছি, ফাস্ট ফুড কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই তো এই সমস্ত বিষয়গুলো আমি একটা আইডিয়া দিলাম, তোমরা এই ফোর্সেস গুলোর উপরে ভালো করে একটু স্টাডি করবে, তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা খুব ইজিলি আশা করছি শেষ করে দিতে পারবো, ঠিক আছে। এখন 10:53 বাজে।